মানুষের সেবার্থে যে সংগঠনের তৈরি গোটা বিশ্বে পরিচিত ইসকন, ভারত তো বটেই, এমনকি বিশ্বের প্রচুর দেশে ইসকনের সংগঠন ছড়িয়ে রয়েছে, যাদের মূলত কাজ ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব দুঃখী বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। এহেন ইসকন নাকি জঙ্গি সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মৌলবাদদের নয়া আবদার, এবং সম্ভবত এর একটা সায়ও রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের। আপনারা একবার ভাবতে পেরেছেন, ইসকনের মতো একটা সংগঠন যার গায়ে কালি লাগানোর সাহস কেউ দেখাতে পারেননি, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম, তিনি কালি লাগিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বিশ্বের কোনো একজনও ব্যক্তিও এই ইসকন সম্পর্কে একটিও ভুল বার্তা দেওয়ার কেউই যখন চেষ্টা করেননি, তখন বাংলাদেশের উগ্র মৌলবাদীরা তারা বলতে শুরু করেছেন যে বাংলাদেশের পক্ষে নাকি এটা অত্যন্ত খতরনাক, ইসকনকে নিষিদ্ধ অবিলম্বে ঘোষণা করতে হবে, তা না হলে তাদের জীবনে আরো একবার বিষময় দিন ফিরে আসবে, যেটা শেখ হাসিনার সময় তারা পেয়েছিলেন। একবার ভেবে দেখবেন সনাতনীরা, একবার ভেবে দেখবেন বঙ্গবাসীরা, যারা নিশ্চিন্তে এদেশে ঘুমিয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে এত কিছু দেখার পরেও যারা চোখ বন্ধ করে বসে রয়েছেন, তাদের চোখ আরো একবার খোলার জন্য ওপার বাংলায় কি কি ঘটনা ঘটছে সেগুলো আপনাদের সামনে আজকের পর্বে আরো বেশ কিছু বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আমরা সবসময় গর্ববোধ করি যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সত্যি ধর্ম নিরপেক্ষ একটি দেশ। কেন ধর্ম নিরপেক্ষ দেশ? ভারতবর্ষে যে সামান্য টুকটাক ঘটনা লেগে থাকে সেগুলো যে আসলে একেবারেই বড় ঘটনা নয়, সেটা আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে কি কি চলছে সেগুলো জানতে পারলে। বাংলাদেশের মানুষ, মৌলবাদকে মদদ দেওয়া বেশ কিছু সংগঠন, তারা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছেন। কি তাদের দাবি? তাদের দাবি হচ্ছে একম এবং অদ্বিতীয়ম, যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের সেখানে আরো কোণঠাসা করতে হবে। এমনিতেই তো ধরুন খুন, ধর্ষণ, রাহাজানি, বাড়ি জ্বালিয়ে দেওয়া, ঘর ছাড়া করে দেওয়া, রাজ্য দেশ ছাড়া করে দেওয়া, এসব তো হয়েই গিয়েছে। এবার নতুন আরো একটা তাদের দাবি যে সেদেশের ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তার কারণ সেটা নাকি জঙ্গি সংগঠন, এবং ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে না পারলে বাংলাদেশের বুকে নাকি অরাজকতা নেমে আসবে। মৌলবাদকে সমর্থন দিতে দিতে ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে একবার ভেবে দেখবেন। আমার যতদূর মনে পড়ে, পাকিস্তানের কোনো মানুষও এতটা মৌলবাদ বা উগ্রপন্থাতে বিশ্বাস করে না। এমনকি আফগানিস্তানের কোনো মানুষকেও প্রকাশ্যে এই ধরনের বক্তব্য বলতে আমরা শুনিনি। এতটা হিন্দু বিরোধ কথাবার্তা বা এতটা হিন্দুদের ওপর অত্যাচার বা হত্যালীলা চালাতে যেখানে আমরা পাকিস্তান আফগানিস্তানকে দেখিনি, সেখানে বাংলাদেশ তাদেরকে টপকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। আসুন আপনাদের শোনাই এইরকমই একটি সংগঠন, তারা রাস্তায় মানববন্ধন করছেন ঠিক কি দাবিতে। বক্তব্যটা শোনার পর একটু সতর্ক হবেন, শুনুন। বাংলাদেশ এ জাতি, এ মাটির পবিত্রতা রক্ষার জন্য, এ দেশের মানুষের তাহজিব তামাদ্দুন, এ দেশের মানুষের সংস্কৃতিকে রক্ষা করার দাবিতে ঘৃণিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ঢাকা উলামা ঐক্য পরিষদ আজকের এই মানববন্ধনের আহ্বান জানিয়েছে। এটা আমাদের কোনো স্বার্থের দাবি নয়, এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধারের দাবি নয়। আজকের এই মানববন্ধন এই দেশের প্রত্যেকটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার মানববন্ধন, ঠিক কিনা? প্যারে হাজিরিন, যদি এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে দেশের জনগণ
বিনষ্টিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন যদি এই ইস্কনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সুতরাং এই দেশের জন্মভূমি আমাদের এই ভূমি পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিকে শুনলেন বন্ধুরা, ভাবতে পারেন ইসকনের মতো সংগঠন এবং এই কিছুদিন আগে বাংলাদেশে যে একটা বিরাট বন্যা হয়ে গিয়েছিল, বা ধরুন বছরে 2-3টে সাইক্লোন তো লেগেই থাকে। আপনারা যদি একটু করে খেয়াল করেন, আমি তো খেয়াল করি যে বাংলাদেশে যেভাবে গরিব মানুষরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যে মারাত্মক অবস্থা হয় যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পর, তার পাশে এসে প্রত্যেকবার দাঁড়াতে দেখা যায় এই ইসকনকে। কখনো নৌকায় করে এসে বন্যার্ত মানুষের কাছে খাবার, বস্ত্র, পানীয় জল পৌঁছে দেওয়া, কখনো তাদেরকে আশ্রয় দেওয়া, এই ধরনের কাজই তারা করে যান। এখনো পর্যন্ত একটা অভিযোগ কেউ দেখাতে পারবেন না যে ইসকনের কোনো সাধু সন্তরা তারা মসজিদে হামলা চালিয়েছেন, বা তারা এমন কোনো মৌলবাদীর কথা বলছেন যা থেকে অশান্তি হতে পারে, এমন একটা নিদর্শন কেউ দেখাতে পারবেন না। এই অবস্থায় ইসকনই নাকি, তারা নাকি সন্ত্রাসবাদী সংগঠন, তারা থাকলে নাকি দেশের মধ্যে বিপর্যয় নেমে আসবে, এই ধরনের বক্তব্য বলতে শুরু করেছেন সেখানকার মৌলবাদীরা। একটু ভালো করে বিচার করে দেখবেন যে মৌলবাদীকে সেখানে ধোঁয়া দিতে দিতে কার্যত কোন জায়গায় এসে পৌঁছে গিয়েছে, কার্যত মুসলিম রাষ্ট্রে পরিণত হওয়ার আগের স্টেপে তারা পৌঁছে রয়েছে। যদি আমি বিশ্বাস করি মুসলিম রাষ্ট্রগুলো তারা এতটা মৌলবাদে বিশ্বাস করেন না, তারা অনেকটা উদার হন। উদাহরণ হিসেবে আপনারা দুবাই কিংবা সৌদি আরবিয়ার দিকে যদি তাকান তাহলেই বুঝতে পারবেন তারা কিন্তু অনেক উদার নীতিতে বিশ্বাস করেন। কিন্তু এই বাংলাদেশের মতো এই মৌলবাদে হাওয়া দেওয়া দেশগুলো কোন জায়গায় তাদের তলানিতে মানসিকতা নামিয়ে আনছেন সেটা একটু খেয়াল করে দেখবেন। তবে সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন, যে ওদেশে মৌলবাদরা ঠিক যে ভাষায় কথা বলছেন মোটেই অতটাও নয়, কিন্তু অতটা উগ্র ভাষায় না হলেও আমাদের দুর্ভাগ্য, আমাদের বর্তমানের যিনি প্রশাসনিক প্রধান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তারও বেশ কিছু কিন্তু অভিযোগ রয়েছিল এই ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন কিংবা ইসকনের বিরুদ্ধে। এই লোকসভা নির্বাচনের আগে তিনি কি বলেছিলেন আশা করি আপনাদের মনে রয়েছে, যে এই সমস্ত সংগঠনগুলি নাকি বিজেপিকে মদত দিচ্ছে, ধর্মীয় মদত দিচ্ছে, এবং বিজেপিকে মদত দিয়ে তারা তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা করছেন বলে এই গোছের একটা মন্তব্য করেছিলেন। হ্যাঁ, তার বক্তব্যের মধ্যে হয়তো ওই বাংলাদেশিদের মতো করে উগ্রবাদ ছিল না, কিন্তু বক্তব্যের খাঁচাটা যদি দেখেন তাহলে দুটোই কাছাকাছি চলে যেতে পারে। অর্থাৎ দুজনাই কিন্তু আঙুল তুলছেন ইসকন, ভারত সেবাশ্রম, এই সমস্ত বহু প্রাচীন সংঘের বিরুদ্ধে, যাদের নামে কেউ, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও কোনো বক্তব্য বলেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে নির্বাচনের কিছুদিন আগে এই ধরনের বক্তব্য বলেছিলেন, তা নিয়ে রাজ্য এবং দেশ উত্তাল হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এই রাজ্যে জনসভা করে এর তীব্র প্রতিবাদ করেছিলেন। সেই সমস্ত তথ্য আশা করি মনে রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা এখানে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নয় বাংলাদেশের মৌলবাদরা তারা বলতেই পারে সন্ত্রাসবাদীর কারখানা, এরা নাকি থাকলে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আরো একবার বলছি, মোটেই ওই ধরনের বক্তব্য না বললেও তাদের দিকে আঙুল তুলেছিলেন। এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আসুন আপনাদের দেখাতে চাইবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি মন্তব্য করেছিলেন লোকসভা নির্বাচনের আগে, আর্কাইভ থেকে সেটা আপনাদের শোনাতে চাইবো, শুনুন। একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়,
যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি। শুনলেন বন্ধুরা, দুটোই সমানভাবে দুর্ভাগ্যজনক। দেখুন বাংলাদেশে কি ঘটছে, বাংলাদেশে তো আমরা জানি যে কি ধরনের অরাজকতা ঘটছে, তো তা নিয়ে আমাদের নিন্দা করার ভাষা নেই। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি এই ধরনের বক্তব্য বলেন তাহলে আমরা কোথায় যাই? সেই কারণেই শুভেন্দু অধিকারী বলেছিলেন ব্যাগ গোছান সনাতনীরা। যাই হোক, এবার আপনাদের যেটা বলবো যে বাংলাদেশের এই সমস্ত মৌলবাদীরা তারাই যে এই বক্তব্যগুলো শুধু বলছেন এমনটা কিন্তু নয়। বাংলাদেশের সেনাবাহিনীতে যারা রয়েছেন বা বাংলাদেশের প্রশাসন বা পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারাও একই বক্তব্য বিশ্বাস করেন। উদাহরণ হিসাবে আপনাদের আরো একটা বক্তব্য শোনাবো, সেখানে সম্ভবত বাংলাদেশের একজন পুলিশ, তার পরিচয় আমি ঠিক জানি না, কিন্তু বাংলাদেশের তিনি পুলিশ, তিনি এই ইসকন সম্পর্কে তারও এই একই মতামত। অর্থাৎ মৌলবাদীরা যে বিচ্ছিন্নভাবে এই ধরনের কথা বলছেন, তাদের কথার সঙ্গে প্রশাসনের কোনো বক্তব্য বা তাদের ধারণার কোনো মিল নেই এমনটা নয়। বাংলাদেশের পুলিশ প্রশাসনের তরফ থেকেও সাংবাদিক সম্মেলন করে এই ধরনের বক্তব্য বলা হচ্ছে। আসুন সেই বক্তব্যটাও শোনাই আপনাদের, শুনুন। শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছে। এছাড়া আমাদের ফেসবুকে এই সংক্রান্ত যে বিভিন্ন প্রচারণা, সেখানকার যে সম্পৃক্ততা সেটা এবং গোয়েন্দা তথ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইসকন সমর্থকরাই এ ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা জেনেছি তারা ইসকন সমর্থক আর কি, বেশিরভাগই। কয়েকজন জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছে। এছাড়া আমাদের ফেসবুকে এই সংক্রান্ত যে বিভিন্ন প্রচারণা, সেখানকার যে সম্পৃক্ততা সেটা এবং গোয়েন্দা তথ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইসকন সমর্থকরাই এ ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে। শুনলেন বন্ধুরা, ইসকনের মতো একটা পবিত্র সংগঠন যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ কাউকে বিচার করে না, যখন কেউ দুর্গতির মধ্যে পড়ে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশন এরা যতটা পারে একেবারে ধর্ম নিরপেক্ষভাবে সকলকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করেন, তাদের পাশে দাঁড়ানোর কাজ করেন। অথচ তাদেরকে নাকি এই ধরনের আখ্যা দেওয়া হচ্ছে। আর এত কিছু শোনার পরেও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তাদের তো কোনো সচেতনতা হবেই না। এবং ভারতের যারা নেতারা রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এ সম্পর্কে কি ভাবছেন এটাও আমাদের বেশ জানতে ইচ্ছা করে। তবে এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে এই সমস্ত মৌলবাদে হাওয়া দিয়ে যদি বাংলাদেশিদের উন্নতি হয়, যদি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ে, তাহলে বাড়ুক না, আমাদের অসুবিধা কোথায়? কিন্তু সেটা তো হয় না। আপনাদের দেখুন, এই মৌলবাদীরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে তাদের নিজেদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও কি ধরনের অবস্থা তৈরি করেছেন। আরো একটা ঘটনা দেখাবো আপনাদের, যে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় কখনো রাস্তা দখল করে নিচ্ছে, কেউ রাস্তা ব্লক করে দিচ্ছেন, যেতে দেবো না, একেবারে চূড়ান্ত অরাজকতা চলছে। এবং সাধারণ মানুষ, একটা ভিডিও দেখাবো, বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালে যাবেন তার বাবা মা, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তার ছোট্ট সন্তান অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যাবে, অথচ ওখানে ছাত্রছাত্রীরা রাস্তা বন্ধ করে বসে রয়েছেন। এতটাই তারা উগ্রবাদী যে ওই অসুস্থ বাবা মাকে পর্যন্ত ছাড়ার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করলেন না। আসুন এই ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এদের মানসিকতা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে নিজেদের আগুনে কার্যত নিজেরাই জ্বলে পুড়ে মরবে। আসুন এই ভিডিওটা দেখুন, চোখে নিশ্চিতভাবে জল বেরোতে পারে। তার কারণ হতেই পারে ওই আর্ত বাবা, তিনি মুসলিম সম্প্রদায়ের, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। তার অসহায়তাটা একটু ভেবে দেখবেন। একটা অসুস্থ সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটুকু পাচ্ছেন না, বাংলাদেশে তিনি বসবাস করছেন বলে এই কথাটাই তিনি উল্লেখ করলেন। দেখুন, শুনুন তার কথা। কিভাবে বসবাস করে এরা কি আমাদের
এদের কি বাচ্চা কাচ্চা নাই, এদের বাপ্পা নাই, এদের কেউ হয়তো এদেরও কেউ এরকম অসুস্থ করে আছে, রাস্তায় দৌড়াইতেছে। আর এই তো অবস্থা, এদিকে আমাদেরকে জিম্মি করতেছে, এদিকে রিক্সাওয়ালা জিম্মি করতেছে, পথে পথে রুগী মারা যাইতেছে। বাচ্চাটা নিয়ে ইয়ের মতো করতেছি আমি। কোথায় যাবেন? বাচ্চাকে নিয়ে কোথায় যাবেন? এই তো এই একটা রিক্সাওয়ালা, এই ভাই একটু উঠুন না, এই যে এই ভাই একটা রাজিপুর বাসটা একটা রিক্সা বাস নেই। আমি কি বলবো, এই দেশে তো কিভাবে বসবাস করে এরা কি আমাদের, এদের কি বাচ্চা কাচ্চা নাই, এদের বাপ্পা নাই, এদের কেউ হয়তো এদেরও কেউ এরকম অসুস্থ করে আছে, রাস্তায় দৌড়াইতেছে। আর এই তো অবস্থা, এদিকে আমাদেরকে জিম্মি করতেছে, এদিকে রিক্সাওয়ালা জিম্মি করতেছে, পথে পথে রুগী মারা যাইতেছে। এটা কি দেশ হইলো? প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে একটা বাচ্চা কাচ্চা নিয়ে একটা অসুস্থ ডাক্তারের কাছে যাইতে পারছি না, হসপিটালে যাইতে পারতেছি না। ল যা চাই নিয়ে যা চাই দাও, দেখ যা চাই ল। শুনলেন বন্ধুরা, এইটাই হচ্ছে কিন্তু একটা লক্ষ্য করার বিষয়। দেখুন, আজকে এই যে অসহায় পিতা নিজের সন্তানকে কোলে নিয়ে এইরকম হাহাকার করছেন, এই রকম হাহাকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো দিন করতে হবে। না জানি এই হয়তো পিতা, তিনিও হয়তো কখনো মৌলবাদকে সমর্থন করেছেন কিনা বলতে পারবো না, কিন্তু এরকম অনেক মানুষরা রয়েছেন যারা মৌলবাদে হাওয়া দেন, কিন্তু যখন এই আগুনটা নিজের ঘরে এসে পৌঁছে যায় তখন আর কিচ্ছুটি করার থাকে না। সেই কারণে এই মৌলবাদ, সেটা হিন্দু সম্প্রদায়ের এই উগ্র মৌলবাদ বলুন কিংবা মুসলিম সম্প্রদায়ের এই উগ্র মৌলবাদ বলুন, সেটা তো কোনো সম্প্রদায়ের এই উগ্র নীতি, এটা তো কোনো কারুর জন্য ভালো নয়। তাই যতদিন না প্রশাসন একেবারে শক্ত হাতে এগুলোকে দমন করতে পারছেন, ততদিন সেদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাও যেমন একেবারেই অথৈ জলে পড়ে রয়েছে, আর আমাদের হিন্দুদেরও অবস্থা এই রাজ্যে ততই বছর। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের মাথায় যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু, তার বিরুদ্ধেও এই ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি কাফের বলে অনেক সময় উল্লেখ করেছেন একেবারেই বক্তব্য রাখতে গিয়ে, সেই উদাহরণ আপনাদের সামনে রয়েছে। দেখুন, ধর্মীয় রাজনীতি করে কোনোদিনই মানুষের যে ভালো করা যায় না, সেটা এতদিন পর্যন্ত আমরা সকলেই বুঝে গিয়েছি। কোনো সাধারণ মানুষ, তিনি যে কোনো সম্প্রদায়ের হন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তারা কেউ চান না এই ধর্মীয় রাজনীতি করতে গিয়ে একে অপরের শত্রু হয়ে কার্যত নিজেদের অস্তিত্ব সংকটের মধ্যে নিয়ে আসে। এটা আমরা কেউ চাই না। ভারতের প্রত্যেকটি মানুষ আমরা চাই সহাবস্থানে বিশ্বাস করি, যে কোনো সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করব, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে ঝাঁপিয়ে পড়ব। এটাই যখন হওয়ার কথা, আমাদের এই দেশ যখন ধর্ম নিরপেক্ষতার একটা আদর্শ দেশ, অন্তত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের তাকালে বুঝতে পারবেন, তখন বাংলাদেশের মতো একটি রাজ্য, প্রতিবেশী রাজ্য, কিভাবে নিজেদেরকে মৌলবাদী প্রমাণ করার জন্য কি কি পন্থা অবলম্বন করছেন সেটা আপনাদের দেখালাম, এবং এর পেছনে ইউনূস সরকারের যে মদত রয়েছে সেটাও আপনারা জানেন। তার কারণ ইউনূস সরকার, তারাও প্রস্তাব দিয়েছেন তাদের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা এই শব্দবন্ধগুলো আর রাখার কোনো প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে যারা বাংলাদেশের সাধারণ মানুষের দুঃখে একেবারেই কাতর হয়ে যাচ্ছেন, তারা আরো একবার চিন্তা করে দেখবেন, সে দেশের ইউনূস সরকার শান্তিতে নোবেল পেয়েছিলেন, কত বড় অশান্তি পাকাচ্ছেন দেশের মধ্যে, সেটা একবার ভালো করে খেয়াল করে দেখবেন। ওই রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে আপনাকে সেকুলার প্রমাণ করার দরকার নেই। আপনি নিজের ধর্ম পালন করবেন, অন্য ধর্মের মানুষকে রেসপেক্ট করবেন, এটাতেই এনাফ। গরুর মাংস রাস্তায় খেয়ে কিংবা শুয়োরের মাংস রাস্তায় খেয়ে আপনাদের ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। নিজের ধর্ম পালন করুন, আচার মেনে নিজেদের ধর্ম পালন করুন, এবং অন্যান্য ধর্মের মানুষের উপর শ্রদ্ধাশীল হন। এইটাই আমাদের সবথেকে বেশি দরকার। তাই বাংলাদেশের এই খবরগুলো আপনাদের সামনে দেখাই এই কারণে, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই ভারতবর্ষে যেন কোনোদিন এই দিন আমাদের দেখতে না হয়, যেখানে কোনো একটি সম্প্রদায় আরো একটি সম্প্রদায়ের নামে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বলবেন। এই ধরনের দিন যেন আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে দেখতে না হয়। তার কারণ যারা ভাবছেন যে ওইখানে যা হচ্ছে আমাদের এই দেশে উল্টোটা যদি হয় তাহলে সেটা অনেক ভালো হবে, বিশ্বাস করুন, সেটা যদি হয় তাহলে সেটাও কিন্তু আমাদের দেশ এবং রাজ্যের জন্য সমান বিপজ্জনক একটি বিষয়। তাই কোনোভাবেই সেটাকে সমর্থন করা যায় না।
সেই কারণেই বলবো, যারা আমার এই পর্বটি দেখলেন, আপনি হিন্দু, মুসলমান বা অন্য সম্প্রদায়ের হতে পারেন, তারা বাংলাদেশের এই উগ্রবাদকে নিন্দা করুন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতিবাদ জানান। কোথাও না পারেন আমাদের কমেন্ট বক্সে প্রতিবাদ জানান, কারণ প্রচুর বাংলাদেশের মানুষ আমাদের চ্যানেলকে ফলো করে। তাই বাংলাদেশের এই উগ্র মৌলবাদকে যারা হাওয়া দিচ্ছেন, আপনারা সেই ধর্মের লোক বলে নিশ্চিতভাবে হাওয়া দেবেন, এটা তো আমি বিশ্বাস করি না। এবং এটাও আমি বিশ্বাস করি না ওই দেশে অন্য একটি ধর্মের মধ্যে আক্রমণ হচ্ছে বলে আমাদের দেশে উল্টোটি হতে হবে, এটাতেও আমি সমানভাবে আপত্তি জানাই। আমরা বিশ্বাস করি যে একটা ধর্মনিরপেক্ষ দেশই শুধুমাত্র উন্নতির শিখরে পৌঁছাতে পারে, আর যারা ধর্মনিরপেক্ষ দেশ নয় তাদের অবস্থা যে পাকিস্তান, আফগানিস্তানের মতো হয়ে যাওয়ার একেবারেই সময়ের অপেক্ষা, সেটা বলার আর অপেক্ষা রাখে না। যাই হোক, অনেক বিশ্লেষণ করে আপনাদের সামনে অনেক তথ্য তুলে ধরলাম। কেমন লাগলো আপনারা জানাবেন এবং অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন। আমি চাই আমাদের দর্শকরা যারা আমার খবর শুনছেন তারা শুধু খবর শুনে বেরিয়ে যাবেন, দয়া করে এটি করবেন না। তার কারণ আপনাদের কাছে তো কোনো পয়সা লাগে না। দয়া করে এই ধরনের খবর পেতে বা আমাদের ইন্সপায়ার করতে একটা লাইক এবং বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা আমাকে এই ধরনের কাজ করতে অনেক ইন্সপায়ার করে। যাই হোক, এখনকার মতো এখানে শেষ করলাম।